ওম কিং রিং রং স্বাহা ওম গ্রিং গং ভিং স্বাহা ওম গ্রিং ভিং হং স্বাহা ওম গ্রিং রং গ্রিং স্বাহা ওম কিং গং ফট ওম কিং গং ফট ওম কিং গং ফট মাতায় নমঃ ওম কিং ভিং ফট ওম কিং ভিং ফট মাতায় নমঃ ওম কিং ভং স্বাহা ওম কিং ভং স্বাহা ওম কিং ভং ফট মাতায় নমঃ ওম কিং ভং ফট মাতায় নমঃ। শ্যামপুরের ঘন জঙ্গলের মাঝে অমাবস্যা রাতে এক কাপালিক তার তন্ত্র সাধনায় লিপ্ত। চারিপাশে ঘুটঘুটে অন্ধকার, মাঝখানে বিরাট বড় একটা হোমের কুণ্ড জ্বলছে। কাপালিকের মন্ত্রের সাথে আগুনগুলোও দাউ দাউ করে জ্বলছে। কাপালিকের চারিপাশে খুলি সাজানো। কাপালিক মন্ত্রের মাঝে নিজেকে লিপ্ত করে রেখেছে। ওম গ্রিং গং ফট ওম গ্রিং গ্রং ফট মাদায় নমঃ ওম গ্রিং গং ফট ওম গ্রিং গং ফট মাদায় নমঃ ওম গ্রিং রিং স্বাহা ওম গ্রিং রিং স্বাহা। নমস্কার, আমি রমেশ। আমার চ্যানেল রাতের আড্ডাতে আপনাদের স্বাগত। চলে এলাম আজ আবার একটি নতুন গল্প নিয়ে। আজকের গল্প কাপালিক। গল্পটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। চলুন শুরু করি আজকের গল্প কাপালিক। সকালবেলা বিনোদ কাকার চায়ের দোকানে প্রচুর লোকজন ভিড় করত চা খেতে। আজও সেই রকম প্রচুর লোকের সমাগম ঘটেছে। তারা নিজেদের মধ্যে চায়ের ভার হাতে নিয়ে গল্প করছে। মানিকও সকাল হলেই চা খেতে যেত বিনোদ কাকার দোকানে। সেই দিন সকালবেলা মানিকও বিনোদ কাকার দোকানে চা নিয়ে চায়ে চুমুক দিচ্ছে। তখন মানিকের কানে গেল তারা বলা বলি করছে পটলের ছেলেকে নাকি কাল রাত থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। মানিক তাদের জিজ্ঞাসা করল, কি হয়েছে গো নরহরিদা? নরহরিদা বলল, তুমি শোনোনি কিছু মানিক? মানিক বলল, কই না তো, কি হয়েছে? নরহরি বলল, কাল রাতে পটলের ছেলে ঘরে ঘুমাচ্ছিল, কিন্তু সকাল হতেই পটল দেখে তার ছেলে ঘরে নেই। চারিদিকে অনেক খুঁজেছে, কিন্তু কোথাও পাওয়া যাচ্ছে না। মানিক বলল, তার ছেলের বয়স কত? নরহরি বলল, ওই 11-12 হবে। মানিক বলল, বেলা হোক ঠিক চলে আসবে। এই বলে মানিক সেখান থেকে বেরিয়ে পড়ল তাদের শিমুলতলার দিকে যাওয়ার জন্য। শিমুলতলাতেই তাদের আড্ডা। সেখানে থাকে মানিক, কবিরাজ, অষ্টা আর নিপেন, আর মাঝে মধ্যে আসে ভোলা। রীতিমতো মানিক গিয়ে তাদেরকে বলল, তোরা জানিস কিছু? কাল রাত থেকে পটলের ছেলেকে নাকি খুঁজে পাওয়া যাচ্ছে না। অষ্টা বলল, হ্যাঁ শুনেছি, ও চলে আসবে, বাদ দে তো ওসব কথা। এখন বল, আমার সাথে কি তোরা জমিদার বাড়িতে যাবি? কবিরাজ বলল, কেন? অষ্টা বলল, জমিদারের পেয়ালা খবর দিল জমিদারের পুকুরের মাছ ছেঁচে অন্য পুকুরে করে দিতে হবে, তোরা যাবি তো চল। কবিরাজ বলল, ভোলাদা তো আসেনি, ভোলাদা নয় এলে ওকে সঙ্গে নিয়েই যাব। মানিক বলল, ছাড় তো ওকে, ও সারাদিন ঘরে বসে কি করে জানি না, তাছাড়া ওর কেউ নেই।
আমাদের পয়সার দরকার, চল আমরাই যাই। তারা চলল জমিদারের পুকুরের মাছ ধরতে। তাদের এইসব কাজ করেই দিন চলে। কখনো এর গাছের নারকেল পেড়ে দেয়, আবার কখনো বলদ নিয়ে মাঠে নেমে পড়ে। এই করেই ওদের দিন চলে যায়। আবার সামনে অমাবস্যা রাতে ঘন জঙ্গলে কাপালিক নিজের সাধনায় মগ্ন। মাদায় নমঃ। মা মা আমাকে শক্তি দে, আমি তোর জন্য বলির ব্যবস্থা করেছি। এই দেখ মা, বলির রক্ত তোর জন্য রেখেছি। মা মা আমাকে শক্তি দে। ওম গিং গং ভট, ওম গিং গং ভট, ওম গিং গং ভট, মাদায় নমঃ। ওম গিং গং ভট, ওম গিং গং ভট, মাদায় নমঃ। সকাল হতেই শ্যামপুরের লোকজন সব ছোটাছুটি করছে, বলাবলি করছে আজ ভুবনদার ছেলেকে পাওয়া যাচ্ছে না। অষ্টা এসে শিমুলতলার সবাইকে খবর দিল। সবাই মিলে গ্রামের এদিক ওদিক খুঁজতে লাগলো, কিন্তু কোথাও ভুবনদার ছেলেকে পাওয়া গেল না। মানিক বলল, আচ্ছা অষ্টা, ভুবনদার ছেলের বয়স কত? কবিরাজ বলল, ওই 11-12 হবে। মানিক বলল, আগের অমাবস্যাতে নরহরিদার ছেলে হারিয়ে গেল, আবার এই অমাবস্যাতে ভুবনদার ছেলে। কি হয়েছে বলতো ব্যাপারটা? আমার তো ঠিক ভালো ঠেকছে না। দুজনেরই বয়স 11-12 হবে। নিপেন বলল, আমরা পরের অমাবস্যাতে সবাই পাহারা দেব গোটা গ্রামকে। কি বলো মানিক? মানিক বলল, আমার মনে হয় গ্রামে কোনো ভূত পেতের ছায়া পড়েছে। সেই মতো তারা নিজেদের মধ্যে আলোচনা ঠিক করে রাখল। তারপর ভোলা এসে বলল, কিরে, কাজে যাবি নাকি আজ? আজ কিছু কাজ আছে? যদি থাকে আমিও যাব, চল তোদের সাথে। নিপেন বলল, এমনি দিন আসে না, আজ এসেছে কাজ করতে যাবে বলে। তুই জানিস না গ্রামে কি অঘটন ঘটেছে? ভোলা বলল, হ্যাঁ শুনলাম। কবিরাজ বলল, আমরা ঠিক করেছি পরের অমাবস্যাতে গ্রামকে পাহারা দেব। ভোলা বলল, তা তো খুব ভালো কথা, চল পাহারা দেব। দিন যেতে লাগলো। তারা কাজ খুঁজে কাজ করতে লাগলো আর আড্ডা মারতে লাগলো। গ্রামের জমিগুলো সবুজ ধানে ভরে গেল। আড্ডা মারতে মারতে নিপেন বলল, আচ্ছা মানিকদা, পরশু তো অমাবস্যা, আমাদের তাহলে রাত জাগতে হবে তো? ভোলা বলল, আদেও কি সব এসব সত্যি ঘটনা? ভূতপ্রেত বলে কিছু আছে বলে আমার মনে হয় না। কবিরাজ বলল, না না, আমরা রাত জাগবো, পাহারা দেব গোটা গ্রামকে। অষ্টা বলল, হ্যাঁ হ্যাঁ, আমিও একমত। তারা সেই মতো গ্রামের আরও কিছু লোক নিয়ে অমাবস্যার দিন লাঠি কাস্তে নিয়ে গ্রামের এদিক ওদিক করতে লাগলো। চারিদিকে ঘুটঘুটে অন্ধকার। অষ্টার হাতে মশাল চলছে। তারা এদিক ওদিক করে পাহারা দিচ্ছে। তারই মধ্যে ভোলা বলল, আমার না খুব ঘুম পাচ্ছে, আমি চললাম, তোরা দে পাহারা। কবিরাজ বলল, ভোলাদাটা চিরকালই কেমন যেন স্বার্থপর, ওর কিছুই ভালো লাগে না। যাও তুমি যাও, তোমায় আর পাহারা দিতে হবে না। তারা পাহারা দিতে লাগলো। এদিকে গঙ্গাবুড়ি তার নাতিকে নিয়ে ঘুমাচ্ছে। কাপালিক জানলার সামনে দাঁড়িয়ে জানলা দিয়ে কিছু একটা ছুঁড়ে দিল। এবার বলতে লাগলো, নাতিও আস্তে আস্তে দরজা খুলে কাপালিকের সাথে বেরিয়ে পড়ল। কাপালিক তাকে নদীর চর দিয়ে নিয়ে গেল
ঘন জঙ্গলের ভিতর। এদিকে জঙ্গলের ভিতর হোমের আগুন জ্বালিয়ে মন্ত্রপাঠে ব্যস্ত হলো কাপালিক। ওং জিং ওং ভট মালায় নমঃ। ওং জিং ওং ভট জিং ওং ভট। ওং জিং ওং স্বাহা। ওং জিং ওং স্বাহা। মা 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 আমি আজ তোর জন্য বলির ব্যবস্থা করেছি। আজ মা আমি আমাকে শক্তি দে মা, তুই আমাকে শক্তি দে, আমি হব সর্বশক্তিমান। আমি হব সর্বশক্তিমান, তুই আমাকে শক্তি দে মা, শক্তি দে। ওং গিং গং ভট। ওং গিং গং ভট। ওং গিং গং ভট মাতায় নমঃ। ওং গিং গং স্বাহা। ওং গিং গং স্বাহা। ওং গিং গং স্বাহা। এদিকে মানিকরা সারা রাত জেগে পাহারা দিল। সকাল হতে হতেই গঙ্গা বুড়ি ঘুম থেকে উঠে দেখল তার নাতি তার পাশে শুয়ে নেই। তার নাতিকে চারিদিকে খুঁজল, কিন্তু কোথাও পেল না। গ্রামে হই হুল্লোড় পড়ে গেল। আজ গঙ্গা বুড়ির নাতিকে পাওয়া যাচ্ছে না। গ্রামের সবাই চিন্তিত হয়ে পড়েছে। সবাই নিজের ছেলেকে ধরে কাঁদছে। গ্রামের মানুষ বলছে গ্রামে ভূতের ছায়া পড়েছে, এই গ্রামে আর থাকা যাবে না। মানিকরাও খুব চিন্তিত হলো। তারা তো সারা রাত পাহারা দিল, কিন্তু ছেলেগুলো গেল কোথায়? সত্যি কি ভূতের ছায়া পড়েছে গ্রামে? দিন যেতে যেতেই গ্রামের লোকজন তাদের ছেলেদের নিয়ে সব গ্রাম থেকে চলে যাচ্ছে। মানিকরা সবাই আলোচনা করে ঠিক করলো গ্রামে পুরোহিত ডেকে পুজো করা হবে। সেই মতো গ্রামে পুরোহিত দিয়ে হোম যজ্ঞ করে পুজো করা হলো। পুজোতে সবাই উপস্থিত হলো। সবাই মায়ের কাছে প্রার্থনা করলো গ্রামকে ভূতের ছায়া থেকে বাঁচানো মুক্তি দেয়। এইভাবে আস্তে আস্তে দিন পার হয়ে গেল। আবার অমাবস্যার দিন চলে এলো। সবার মনে আবার ভয় গ্রাস করলো। এবার কার কোল ফাঁকা হবে তারা তা ভেবে পারল না। মানিকরা গ্রামের সবাই মিলে ঠিক করলো আবার তারা সারা রাত ধরে পাহারা দেবে। অমাবস্যার দিন সকাল থেকেই সবাই ভয়ে ভয়ে রইল। রাত হলো। গ্রামের সব ছেলেরা শিমুলতলায় উপস্থিত হলো। ওখান থেকে তারা দুভাগে ভাগ হয়ে পাহারা দেয়া শুরু করলো। মানিকদের সাথে ছিল মানিক, অষ্টা, নিপেন আর ভোলা। আর কবিরাজ ছিল অন্য দলে। তারা গ্রামের এ প্রান্ত থেকে ও প্রান্ত পাহারা দিতে রইল। ভোলা ইতিমধ্যেই বলে বসল, আমার পেটে খুব যন্ত্রণা হচ্ছে, তোরা বরঞ্চ পাহারা দে, আমার শরীরটা ভালো লাগছে না, আমি বাড়ি যাচ্ছি। নিপেন বলল, আচ্ছা যা, অসুবিধা হলে আমাদের ডাকবি। ভোলা চলে গেল। তারা তিনজনে এ প্রান্ত থেকে ও প্রান্ত পাহারা দিতে লাগলো। তারই মধ্যে অষ্টা বলল, শালা আমরা খালি রাত জাগবো আর মশার কামড় খাবো, আর ভোলা আগের বারও পালালো আর এবারও চলে গেল। ওর কি সত্যি পেটে যন্ত্রণা হচ্ছে, না পাহারা দেওয়ার ভয়ে পালাচ্ছে বলতো? মানিক বলল, তাও হতে পারে, চল তো গিয়ে দেখি সত্যি কি ওর শরীরটা খারাপ, নাকি প্রতিবার ও নাটক করছে পাহারা দেওয়ার ভয়ে। তারা চলল ভোলার বাড়ির দিকে। ভোলার বাড়ির দিকে গিয়ে তারা দেখলো ভোলার জানলা খোলা। জানলার ওখানে গিয়ে মানিক দেখতে পেল ভোলা লাল বস্ত্র পরে রয়েছে। হাতে তার রুদ্রাক্ষের মালা, কপালে লাল সিঁদুর লাগানো, গলাতেও দুটো রুদ্রাক্ষের মালা পরা। ভোলার এই দৃশ্য দেখে তারা রীতিমতো অবাক। তারা তিনজন লুকিয়ে দেখতে লাগলো ভোলা কি করছে। তারা দেখলো ভোলা একটা লাল কাপড়ের ঝুড়ি নিয়ে আর বাড়ির পিছন দিয়ে হাঁটা দিল। ভোলার বাড়ির পিছনে একটু গেলেই শ্যামপুরের জঙ্গল। ভোলা আস্তে আস্তে ঘন জঙ্গলের ভিতর ঢুকে গেল। মানিকরাও ভোলাকে লক্ষ্য করে আস্তে আস্তে জঙ্গলের ভিতর প্রবেশ করল। অমাবস্যা হওয়ার জন্য
জঙ্গলের কিছুই দেখা যাচ্ছিল না। তারা পায়ের শব্দ শুনে শুনে আস্তে আস্তে গেল, কিন্তু কিছু দূর যেতেই মানিকরা আর ঠিক ঠাউর করতে পারল না ভোলা কোথায় গেল। নিপেন মানিককে বলল, কিছু বুঝতে পারছি না, কোথায় গেল ভোলা? নিপেন বলল, হ্যাঁ তাই তো, অন্ধকারে যে সব কিছু গুলিয়ে গেল। আমরা এখন বাড়ি ফিরবই বা কোন দিক দিয়ে? চারিদিকে তো পুরো অন্ধকার। মাস্টার একটু ভয় ভয় করছিল, যদি বনো শুয়োর তাড়া করে। মাস্টার নিপেনের হাতটা চেপে ধরল। তারপর মানিকের চোখে গেল জঙ্গলের ভিতর যেন আগুন জ্বলছে। মানিক বলল, ওই তো খুঁজে পেয়েছি বেটাকে। মাস্টার বলল, কোথায় কোথায়? মানিক বলল, ওই যে দেখ, আলোর আভা আসছে। নিপেন বলল, হ্যাঁ তাই তো, চল আলোটাকে লক্ষ্য করে যাই। তারা আলোটাকে লক্ষ্য করলো আর আরও গভীর জঙ্গলে প্রবেশ করলো। তারা যত এগিয়ে গেল আলো তত উজ্জ্বল হয়ে যাচ্ছে। এবার তারা দূর থেকে দেখলো গাছে একটা মশাল জ্বলছে। ভোলা একটা আসনে বসে আছে, তার সামনে হোমের পাত্র থেকে দাউ দাউ করে আগুন জ্বলছে। ভোলার এরকম রূপ দেখে তারা রীতিমতো হতবাক। মানিক বলল, চুপ করে থাক, ও কি করে দেখি। ভোলা মন্ত্রপাঠ শুরু করলো। মাস্টার বলল, ওই দেখ, ভোলার সামনে তিনটে কাটা মন্ড থালায় রাখা আছে, ওগুলো মনে হয় ওই বাচ্চাগুলোর মাথা। নিপেন বলল, তুই চুপ কর, দেখতে দেখি করছে। মন্ত্রপাঠ এদিকে বলা শুরু করে দিল। ওং কিং রিং রং স্বাহা, ওং ক্রিং রং রিং স্বাহা, ওং ক্রিং রিং রং স্বাহা, ওং ক্রিং রং ক্রিং স্বাহা, ওং কিং গং ভট, ওং কিং গং ভট, ওং কিং গং। মা তুই আমার শক্তি দে, আমি আজ তোর জন্য বলির ব্যবস্থা করতে পারিনি। মা, আজ আমাকে ক্ষমা কর। ওই মানিকটির জন্য আজ আমি কাউকে তুলে আনতে পারিনি। মা, তুই আমার সর্বশক্তিমান করে দে। মানিকদের আমি ছাড়বো না। মা, আমায় শক্তি দে, মা আমায় শক্তি দে। মানিক নিপেন আর অষ্টাকে বলল, আমরা তিনজন মিলে এটাকে ধরবো, তোরা পারবি তো? নিপেন বলল, হ্যাঁ, ওকে ধরে গ্রামে নিয়ে যাব, ওখানেই ওর বিচার হবে। অষ্টা বলল, হ্যাঁ হ্যাঁ পারবো। এবার তিনজন মিলে ভোলাকে পিছন থেকে গিয়ে জাপড়ে ধরল। ভোলা বলল, কে 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 কে? মানিক বলল, আমরা। বন্ধু, তুমি অনেক মানুষের ক্ষতি করেছো, চলো এবার। তারা তিনজন মিলে ভোলার হাত পা বেঁধে মশালের আলো জ্বালিয়ে জঙ্গল থেকে বের করে ভোলাকে গ্রামে নিয়ে এলো। গ্রামে তখনও কবিরাজরা পাহারা দিচ্ছে। তারা ভোলার ওই পোশাক দেখে তো রীতিমতো অবাক। ভোলাকে গাছে বেঁধে রাখা হলো, সমস্ত গ্রামের মানুষকে জাগানো হলো। সবাইকে ভোলার কুকীর্তির কথা মানিকরা বলল। গ্রামের মানুষ তাদের রাগ সামলাতে না পেরে ভোলাকে লাঠি ইট দিয়ে মারতে লাগলো। ভোলা বলতে লাগলো, আমাকে মেরো না, আমি তাহলে তোমাদের শেষ করে দেব। আমি ভোলা কাপালিক, আমাকে মেরো না। গ্রামের সমস্ত মানুষের প্রহারে ভোলার চোখ আস্তে আস্তে বন্ধ হয়ে গেল। মানিক, নিপেন আর অষ্টা ভোলার দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল। তাদের বন্ধু যে এরকম কাজ করবে তারা জীবনেও কল্পনা করতে পারেনি। তাদের দু চোখ জলে ভরে গেল। সকাল হতেই দেখা গেল ভোলার নিথর দেহটা গাছে বাঁধা আছে। ভোলা নিজের শরীর ত্যাগ করে পরলোক গমন করেছে। এটাই হয়তো ভোলার নিয়তি ছিল।